আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। এরকম দিনের প্রায় শেষ অংশ শনিবারে আমরা লম্বা সময়ের আলোচনা শোনার জন্য এসেছি। পলিটিশিয়ানরা সবাই বক্তৃতা রাখবেন। আমি একলা মানুষ, পলিটিশিয়ান না, কি বক্তৃতা দেবো আমাদের সামনে আসলে আলাপ করি। আমরা দুটো জিনিস আমি একটু ফোকাস করতে চাই। একটা হচ্ছে জুলাই উত্তর বাংলাদেশে কি হবে বা কি হচ্ছে এবং ভবিষ্যতে কি করতে চেষ্টা করবে তারা। জুলাইয়ে আমাদের অনেক প্রাপ্তি আছে, অনেক সফলতা আছে। আমরা একটা ফেসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? আমরা একটা গুম খুন নির্যাতন নিপীড়ন আয়নাগরের পরিবেশে ছিলাম, যেখানে আমার সহপাঠীকে, আমার আত্মীয় স্বজনকে, আমার প্রতিবেশীকে, আমার রাজনৈতিক সহকর্মীকে তুলে নিয়ে যাচ্ছে। আমি কিছু করতে পারছি না। আমার ক্যাম্পাসে আমার ভাইদেরকে বোনদেরকে টর্চার করছে, সারা রাত ধরে টর্চার করছে। আবরার ফাহাদের মতো অনেককে খুন করে ফেলেছে, আমরা কিছু করতে পারি নাই। এরকম একটা পরিবেশ থেকে আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি। এটা আমাদের জুলাইয়ের অনেক বড় প্রাপ্তি। আমাদের প্রত্যাশা অনেক ছিল, নিঃসন্দেহে সব আমরা বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু কোনোভাবেই এইটার সাথে আগেই ভালো ছিলাম গ্রুপ অথবা জুলাই করে কি হলো, সেই তো আগের মতোই হলো, এইটা যারা বলে তারা বেসিকলি ওই গুম খুন আয়নাগরের নির্যাতন নিপীড়নের ইয়ে ছিল, মানে সহযোগী ছিল, এনাবলার ছিল। তো হাসিনার আমলে এরা অনেক শক্তিশালী ছিল, অনেক রিসোর্স ওদের হাতে ছিল। শুধু ওই যে চারুকারুর শিল্পীরাও কোটি কোটি টাকার বাজেট পেয়েছে মুজিবের মূর্তি বানানোর জন্য। তো নানানভাবে তারা কিন্তু বেনিফিশিয়ারি ছিল। এই যে সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আজকে রাতের বেলায় ঘুমে স্বপ্নে দেখে সকালবেলায় হাসিনা ফিরে আসতেছে, বেনাপোল দিয়ে আসবে নাকি হেলিকপ্টার দিয়ে আসবে, আমরা গিয়ে এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসবো নাকি সে এসে আত্মসমর্পণ করবে, এরকম দুঃস্বপ্ন দেখে। এরা আসলে বেকার হয়ে গেছে। কোটি কোটি টাকার বিজনেস হাতে ছিল। এখন সিনিয়র সাংবাদিক, তার কোনো কাজ নাই, কোনো চাকরি নাই, জব নাই, শুধু টকশো করে বেড়ায়। এই 2,000 টাকা 3,000 টাকা ইনকাম এটা দিয়ে চলে। এখন ফান্ডের জন্য অপেক্ষা করতেছে, কোথা থেকে কিছু বলে ফান্ড পাওয়া যায়। এদের কথায় বিচলিত হওয়ার কিছু নাই। দুনিয়ার কোনো ফেসিবাদীরা ফিরে আসে নাই। ওই রেজা শাহ পাল্লবী থেকে শুরু করে হালামলের এই বাশার আল আসাদ, হোসনি মোবারক, জয়নাল আবদিন বেন আলী, যারা পালিয়ে গেছে এরা কেউ ফিরে আসে নাই। এদের ফিরে আসার পথ আর থাকে না। যারা পালিয়ে যেতে বাধ্য হয় গণ অভ্যুত্থানের মুখে, লুটপাট করে, খুন করে, গুম করে, গণহত্যা করে, তারা আর ফিরে আসে না। তাদের আর ফিরে আসার দরকারও নাই। হাসিনার 14 গোষ্ঠীর কেউ বাংলাদেশে থাকে না। যে কয়জন বাংলাদেশে ছিল দুঃসম্পর্কের আত্মীয়, তাদেরকেও হাসিনা যাওয়ার আগেই নিরাপদে পার করে দিয়েছে। হাসিনার ছেলে মেয়ে, হাসিনার বোনের ছেলে মেয়ে, তাদের স্পাউজরা কেউ বাংলাদেশিও না। সো তাদের আসলে আর বাংলাদেশে আসবার দরকার নাই। বাংলাদেশ ছিল তাদের কাছে একটা সোনার ডিম পাড়া হাঁস। এখান থেকে যা লুটপাট করে নিয়ে যাও, তারা চলে গেছে। কিন্তু কিছু অবুঝ বালক আছে, ব্রেইন ওয়াশড, তারা বুঝতেছে না, এখনো আশায় স্বপ্ন দেখে যে হাসিনা একদিন আসবে, এসে তাদের তাদের দিকে ফিরে তাকিয়ে হাসবে, এই স্বপ্ন দেখতেছে তারা। আমি যেটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের কালচারাল লড়াই। এই জুলাই অভ্যুত্থান মোটা দাগে বাংলাদেশের প্রো বাংলাদেশি পিপলদের অভ্যুত্থান, এন্টি ইন্ডিয়ান মানুষদের অভ্যুত্থান। আমরা ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান করেছি। সো এই জায়গায় একটা লিমিটেশন আমাদের, সেটা হচ্ছে যে আমাদের কালচারাল লড়াইয়ের জায়গায় আমাদের দুর্বলতা আছে। এবং এই যে তারা নানান ন্যারেটিভ তৈরির চেষ্টা করতেছে, সেই জায়গায় তাদের বিরুদ্ধে আমাদের এখন পলিটিক্যাল ফাইটের চেয়েও বড় ফাইট হবে আমাদের কালচারাল ফাইট। এবং সেই জায়গায় আমরা যদি সঠিক ন্যারেটিভ তৈরি করতে না পারি, তাহলে ইতিহাসের কোনো এক সময় তারা, তাদের অনেক বুদ্ধিজীবী আছে, বাঙালি বুদ্ধিজীবী বা ডেডিকেটেড বুদ্ধিজীবী, আদর্শিক বুদ্ধিজীবী আছে কালচারাল জায়গায়, একাডেমিক জায়গায়, নানান ফর্মে, নানান শিল্প সাহিত্য সংস্কৃতির নামে। তারা এক সময় উল্টো গল্প লেখার চেষ্টা করবে। আমি দু একটা উদাহরণ দিয়ে একটু বলি। ধরেন আমাদের 200 বছরের আজাদির লড়াই সংগ্রাম ছিল উপমহাদেশের মুসলমানদেরকে। তারপরে এটাকে তারা কি বানালো? তারা বলছে আমরা দেশভাগ করছি। কোথায় আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমরা স্বাধীনতা লাভ করেছি, এটা না বলে এটাকে ট্যাগিং করবে বা এটাকে ফ্রেম করবে এভাবে যে দেশভাগ হয়েছে। দেশভাগ হলে তার মানে কারা দায়ী? মুসলিম লীগ দায়ী, মুসলমানরা দায়ী, তোমরা দেশটা ভাগ করে ফেলছো। এবং নতুন নানান গল্প লিখবে, এই তুলসী গাছ কান্না করতেছে, বাংলা ভাগ হয়ে যাচ্ছে, পাঞ্জাব ভাগ হয়ে যাচ্ছে, নানান কিছু করবে। কিন্তু আমাদের যে 200 বছরের সংগ্রাম,
আমাদের মাধ্যমে যে পুরো ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করলো সে কথা না বলে আমাদেরকে দায়ী করা হবে যে আমরা দেশ ভাগ করলাম। মনে হচ্ছে যেন এখানে ভারত নামে একটা দেশ ছিল যেটা আমরা ভাগ করছি। ন্যারেটিভের জায়গাটা খেয়াল করেন, মুজিবকে গত 15 বছরে আমাদের বাপ বানায় আসছে। যে স্বীকার করে নাই সেও বলতে হয়েছে যে মুজিবের বাংলায় বৈষম্যের ঠামনায় এই স্লোগান দেওয়া লাগছে, আমাদের দিছে, আমাদের ভাইয়েরা দিতে হয়েছে। কেন? মুজিবকে এমন ভাবে দাঁড় করানো হয়েছে, এটার কারণ হচ্ছে যে মুজিবের যে কুকীর্তি, মুজিবের সময়ের যে শাসনামল, সেইটা নিয়ে ডানপন্থীদের কাজ ছিল। আমি সামান্য কয়েকটা উদাহরণ দিই। ধরেন, মুজিব ক্ষমতায় আসলো 72-এ পাকিস্তান থেকে ফিরে এসে, তারপরে 73-এ আমাদের প্রথম জাতীয় নির্বাচন হয়। 73-এর প্রথম জাতীয় নির্বাচনে সেই সময় হওয়ার কথা কি, যে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে বিজয়ী দল ছিল, তারা নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধে, তারা শেখ মুজিব ফিরে এসছে, তাকে প্রেসিডেন্ট বানানো হচ্ছে, এখানে এমনিতেই তারা বিপুল ভোটে জিতবে, এই এক্সপেকটেশনটা থাকার কথা। তাদের বিরুদ্ধে আছে শুধু জাসদ আর ছোটখাটো কিছু দল। কিন্তু 73-এর ইলেকশনে কি করলো? এক্স্যাক্টলি হাসিনা যা যা করছে এগুলোই করছে। 73-এর নির্বাচনে তারা বহু কেন্দ্রে কোন বিরোধী প্রার্থীকে নমিনেশন দাখিল করতে দেয় না, অপহরণ করে নিয়ে গেছে। মুজিব যে কেন্দ্রে প্রার্থী হয়েছে, ভোলাতে যে আমাদের স্পিকার হাফিজ সাহেবের বাবাকে তুলে নিয়ে গেছে, নমিনেশনে সাবমিট করতে দেয় নাই। এরকম জিল্লুর রহমান, তাদের সোহরাব হোসেন, সৈয়দ নজরুল ইসলাম, তোফায়েল আহমেদ, মনোরঞ্জন ধর, ওবায়দুর রহমান, মানে কিয়াম ওবায়দ, শামা ওবায়দের বাপ, এখন তো বিএনপিতে ওনারা, মোতায়ের হোসেন, শেখ মুজিব 2-3টে আসনে ক্যান্ডিডেট ছিলেন, সবগুলোতে ক্যান্ডিডেটদেরকে নমিনেশন দাখিল করতে দেয় নাই, অপহরণ করে নিয়ে গেছে। এরপরে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে। এই হলো শেখ মুজিবের বাংলাদেশের প্রথম নির্বাচন এবং কলঙ্কিত নির্বাচন। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ 293 আসন পেয়েছে। জাসদ শক্তিশালী বিরোধী দল ছিল, একটা মাত্র আসন পেয়েছে, মানে টেকনিক্যালি প্রধান বিরোধী দলের সংসদে একটা আসন ছিল। আরেকটা আসন ছিল আরেকটা দলের বাংলাদেশ জাতীয় লীগ, সম্ভবত আতাউর রহমান খানের, আর বাকি 4-5টা ছিল স্বতন্ত্র। এই ছিল 73 সালে নির্বাচন। 74 সালে শেখ মুজিব বাংলাদেশের 15 লক্ষ মানুষ খুন হয়েছে দুর্ভিক্ষে, এবং সেই দুর্ভিক্ষে অমর্ত্য সেন দেখিয়েছেন এই দুর্ভিক্ষতা ম্যানমেড ছিল। তারা বিলাসিতা করেছে, অব্যবস্থাপনা ছিল, ভারতে পাচার করেছে। আমাদের টাকশাল ছিল না দেশে, ভারতে টাকা ছাপানো হয়েছিল এবং সেই টাকার একটা কপি তাদের কাছে ডাবল রেখেছিল। তারা সেই টাকা দিয়ে বেশি দামে আমাদের সম্পদ, আমাদের শস্য কিনে নিয়ে গেছে এবং আমাদের দেশের মানুষ না খেয়ে মরছে। এটা আমার কাছে শুনতে হবে না, মানে আওয়ামী লীগের সাবেক নেতা, জাসদ নেতা মহিউদ্দিন আহমেদের বইতে আপনারা পাবেন যে কি পরিস্থিতি ছিল সেই সময়। সেই মুজিবকে হিরো বানানো হয়েছে। আমি যদি আরেকটু যাই, 74-এর পরে 75-এ মুজিব 4র্থ সংশোধনী করেছে। 4র্থ সংশোধনীটা যদি আমি একটু বলি কনটেক্সটটা বোঝার জন্য, হাসিনা যা যা করেছে কিচ্ছু হাসিনার বাপে করে না এরকম না, হাসিনার বাপে যা যা করেছে সেগুলো শুধু কপি করেছে। 4র্থ সংশোধনীতে কি করেছে যদি একটু শুনেন, আমি ন্যারেটিভের জায়গাটায় কথা বলার জন্য এই কথাটা বলতেছি। 4র্থ সংশোধনীটা হয় আপনার 75-এর জানুয়ারিতে। আমাদের সংবিধানটা শেখ মুজিব ফিরে আসে 72-এর ডিসেম্বরের প্রথম আমাদের সংবিধান হয়। তারপরে 75-এ এই 4র্থ সংশোধনী হয়। 4র্থ সংশোধনীতে মুজিব যেটা করেছে যে আমাদের ছিল সংসদীয় গণতন্ত্র। মুজিব সারা জীবন সংগ্রাম করছে সংসদীয় গণতন্ত্রের জন্য। আইয়ুব খানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করে মুজিব বলেছিল এটা জনগণের অভিপ্রায়, আমরা সংসদীয় গণতন্ত্র করব ক্ষমতায় আসলে। সেই সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে মুজিব আবার রাষ্ট্রপতি হওয়ার খায়েশ হয়েছিল। মুজিব যখন দেশে আসছিল হয়েছিল রাষ্ট্রপতি, বলছে না আমি সংসদীয় গণতন্ত্র করব, হইলো সংসদীয় গণতন্ত্র করে প্রধানমন্ত্রী, তারপর খায়েশ হইলো যে না আমি রাষ্ট্রপতি হব, আবার সংসদীয় গণতন্ত্র বাদ দিয়ে আবার আমরা রাষ্ট্রপতি হইলাম। তারপরে রাষ্ট্রপতি হয়ে কি করছে জানেন? সংবিধানে বলছে রাষ্ট্রপতি নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। তার মানে হচ্ছে 73 নির্বাচনের পরে 75 আবার নির্বাচন দেওয়ার কথা। কি করছে জানেন পরে? তারপরে সংশোধনের 4র্থ তফসিলে অ্যাড করে দিচ্ছেন, যদিও সংবিধানে বলা হয়েছে যে নির্বাচন হবে, রাষ্ট্রপতি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, কিন্তু ধরে নেওয়া এখন থেকে রাষ্ট্রপতি হবে শেখ মুজিব এবং ধরে নেওয়া হবে তিনি জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে সেই সংসদের অলরেডি 2 বছর শেষ, 5 বছরের মধ্যে। তারপরে তিনি বলছেন না এখন থেকে সংসদ আরো 5 বছর চলবে, মানে আমার নিজের ইচ্ছা হলো সংসদের মেয়াদ বাড়ায় দিলাম। তারপরে ওনার খায়েশ হলো যে না এখন তো সংসদ তো থাকবে, সেই সংসদে কি হবে, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একটা জাতীয় দল থাকবে যার নাম জাতীয় দল। সংসদের যত মেম্বাররা আছে তারা সবাই সেই বাকশালে যোগদান করবে, নাহলে তার সংসদ সদস্য পদ চলে যাবে। মঈনুল হোসেন
বেশে মইনুল হোসেন তখন তাদের নির্বাচিত এমপি ছিল, সেই সংসদে বাকশালে যোগ দেয় না দেখে তার সংসদ সদস্য পদ চলে গেছে। সো একদল সবাইকে এই দলে যোগ দিতেই হবে, এই বাধ্যতামূলক করলো। তারপর করলো সংসদে আইন পাশ হতো, সেটা রাষ্ট্রপতির কাছে যায়, রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে আবার ফেরত পাঠায়, তারপর আবার তার কাছে সংশোধিত ভার্সন পাঠালে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতি সাইন করে। সাইন না করলে এটা সাইন করা হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু সে কি করলো যে এই সংসদের পাওয়ারটাকে নাই করে দিল, যে রাষ্ট্রপতি চাইলে সাইন করবে, না চাইলে সাইন করবে না, তাহলে এটা আর আইন পাশ হবে না। সংসদের যে সুপ্রিমেসি ছিল সেইটাও নাই হয়ে গেল, অর্থাৎ এখন একক ব্যক্তি হয়ে গেল রাষ্ট্র। সংসদে 300 এমপি থাকলেও তাদের কোনো লাভ নাই, এবং এই বাকশালের মনোনীত কোনো প্রার্থী ছাড়া কেউ প্রার্থী হইতে পারবে না। এবার বলেন, দল আছে একটা এবং সেই দলের মনোনয়ন ছাড়া কেউ প্রার্থী হইতে পারবে না। এই 300 আসনে কেউ প্রার্থী হবে? 300 আসনে 300 জন প্রার্থী হবে, মানে একান্তভাবেই তার নিজের লোকেরা প্রার্থী হবে। সেই সংসদের উপরে তার আস্থা নাই যে সংসদ কোনো কিছু আইন পাশ করলেও সেটা সে নাই করে দিতে পারবে। এই হচ্ছে শেখ মুজিব। এবং তারপরে সে যেটা করছে যে রাষ্ট্রপতির অভিশংসন যদি করতে হয় 2/3 সদস্যের সংখ্যাগরিষ্ঠতা লাগে, সংবিধান সংশোধন করতেও 2/3 সদস্য লাগে। তারপর সে বলল যে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে হইলেই 2/3 সদস্যের লাগবে, সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এবং পাশ হইতে হইলে 3/4 সদস্যের সংখ্যাগরিষ্ঠতা লাগবে। দেখেন, সংবিধান সংশোধনে লাগে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে 3/4 সংখ্যাগরিষ্ঠতা লাগবে। তার মানে সংবিধানের যে সুপ্রিমেসি ছিল এটাও রাষ্ট্রপতির পায়ে পড়ে গেল। জাতীয় সংসদের মানে আইনসভার যে সুপ্রিমেসি ছিল এইটাও রাষ্ট্রপতির পায়ে পড়ে গেল। তারপরে ছিল বিচার বিভাগ, যে বিচার বিভাগ যদি কোনো ধরনের সুমোটো রুল জারি করে বা এটা নিয়ে কোনো অবজারভেশন দেয়, সেইটারে ধরার জন্য বললো যে আদালতে বিচারপতিদের নিয়োগ দিবে শেখ মুজিব, মানে রাষ্ট্রপতি। এটা দিয়েও হয় না। এরপরে ছিল যে রাষ্ট্রপতি এই তাদের অপসারণের আইন ছিল আগে সংসদ অপসারণ করতে পারে সংসদের 2/3 দিয়ে, তারপর সেটা করছে না রাষ্ট্রপতি বিচারপতিদেরকে অপসারণ করতে পারবে। তার মানে বিচার বিভাগের কার এত বড় সিদ্ধারা আছে যে রাষ্ট্রপতি যেটা চাইবে না তার বিরুদ্ধে আইন করবে বা করবে। এরপরে একটা সমস্যা ছিল যে যদি মৌলিক মানবাধিকারের কিছু বিষয় আছে সেগুলো নিয়ে হাত দেওয়া যায় না। আমাদের সংবিধানের 39 অনুচ্ছেদে 3টা মৌলিক মানবাধিকার ছিল: মত প্রকাশের স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। এখন শেখ মুজিব চিন্তাগুলো সব বন্ধ করে দিলাম, যদি সংবাদপত্রে কিছু লেখে তো সে ওইটা সংশোধন করে ওই 39 ধারার অনুচ্ছেদের চিন্তার স্বাধীনতা রেখে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করে দিল। 4টা সংবাদপত্র থাকবে রাষ্ট্রীয়, মানে কেউ লিখতেও পারো। চিন্তা করার স্বাধীনতাটা শুধু ছিল, চিন্তা করতে পারো, করোগা, অসুবিধা নেই, প্রকাশ করতে পারবে না। এই হলো তার আদালত, সিভিল, মিডিয়া, মত প্রকাশের স্বাধীনতা, মৌলিক মানবাধিকার শেষ করে দিল। মৌলিক মানবাধিকার আরেকটা ফেরকা ছিল। ফেরকাটা কি? যে অনুচ্ছেদ 44 বলছে কারো যদি মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয় তাহলে সে সুপ্রিম কোর্টে যাইতে পারে এটার বিচার চাইতে। সেই 44 রিভোক করে দিছে যে কারো মৌলিক মানবাধিকার লঙ্ঘন হইলে সে আদালতে যাইতে পারবে না। আরো মানে নানান আলাপ আছে এখানে, আমি সব কয়টা সময় নেব না। আমি শুধু এটা বলতে চাই যে শেখ মুজিব কি জিনিস ছিল, যে ক্ষমতায় এসে 15 লক্ষ মানুষ খুন করছে। 73-এ এরকম একটা আমাদের গণতন্ত্রের যাত্রাটাই করতে দেয় নাই। আমরা যে একটা স্বাধীন দেশ পেলাম, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করব, সেই দেশটাই করতে দেয় নাই। 75-এ 4র্থ সংশোধনী দিয়ে সে আরেকটা জিনিস ছিল, রাষ্ট্রপতি হইতে পারে সর্বোচ্চ 2 টার্মের জন্য, সেটা বাতিল করে দিছে এবং কোনো নির্দিষ্ট করে নাই যে কতবার হইতে পারবে। বুঝতে পারেন মানে শেখ মুজিব কি ছিল, এইটা আল্লাহ দুনিয়ার কোন দেশে এটা দেখাতে পারবেন না। এই যেগুলা বললাম, কোন নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি হয়ে যাবে এবং বলবে যে ওনাকে জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বলিয়া ধরিয়া নেওয়া হইবে। এটা কিং জং উনও করে না, এটা আল্লাহ দুনিয়ার কোথাও নাই। মানুষ মিছেমিছি হইলেও একটা ইলেকশন দেয়। এই হচ্ছে শেখ মুজিব। সেই শেখ মুজিব রে আমাদের পুরো একটা জেনারেশনের উপরে বানানো হয়েছে হিরো। সেই শেখ মুজিবরে বানানো হয়েছে আব্বা, সেই শেখ মুজিবরে বানানো হয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। এরকম নিকৃষ্ট স্বৈরাচার আল্লাহ দুনিয়ায় আর কোথাও আসে নাই। সেই নিকৃষ্ট স্বৈরাচারে ন্যারেটিভের লড়াই দিয়ে তাদের কালচারাল ফেসিস্টদের কালচারাল এই যন্ত্রপাতি দিয়ে তারা মুজিবকে বানিয়েছে বাংলার হিরো, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আমি এটা কেন বললাম? এই শক্তিটা তাদের আছে, এটাকে অবহেলা করলে হবে না। আমাদের এই কালচারাল লড়াইটা, একাডেমিক লড়াইটা চালাইতে হবে, না হলে আমরা জুলাইকে নিয়ে
টিকাইতে হিমশিম খাবো, শুধু রাজনৈতিক শক্তি দিয়ে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে হয়তো আর ফিরবে না, হয়তো না মানে আর ফিরবে না, হাসিনা তো আসবেই না, হাসিনা পালায় গেছে, এরকম পালানো কেউ আর ফিরে আসে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আসবে না, কিন্তু আওয়ামী লীগের এই এই কালচারাল ফেসিস্টরা এরা কিন্তু আছে। এরা এই লড়াইটা করবে, মিথ্যা বয়ান তৈরি করবে, ন্যারেটিভ তৈরি করবে, যেটা দিয়ে তারা চেষ্টা করবে হাসিনাকে একটা হিরো বানানোর জন্য নানান প্রক্রিয়ায়। এখন আমাদের এটা তৈরি হতে পারে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, যদি আমরা কোনোভাবে এই স্কোপটা তৈরি করে দিই তাদেরকে। এই পুরো জুলাই আন্দোলনটা হয়েছে আমাদের প্রধানত, আমরা ইন্ডিয়ার একটা কলোনি হয়ে গেছিলাম, এটার বিরুদ্ধে জনগণের বিদ্রোহ ছিল। এখান থেকে আমরা বের হচ্ছি ধীরে ধীরে, অনেক স্ট্রাগল করতে হবে। যেটা ছিল মানুষের কোনো ডিগনিটি ছিল না, মানুষে হাসিনা খাওয়াইতো, হাসিনা ব্লাউজ পরাইতো, হাসিনা মোবাইল কিনে দিত, হাসিনা 16 কোটি মানুষের খাওয়াইতো, হাসিনা 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতো। আমরা হইলাম সব তার দয়ার অভিমুখী প্রজা, সব সে করতো, আমাদেরকে খাওয়াইতো পড়াইতো, আমরা বেঁচে থাকতাম। এই যে মানুষের কোনো ডিগনিটি ছিল না, আমার ব্যক্তি সত্তা নাই। ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি ছিলাম স্লেভ, আমাদেরকে টর্চার করা হতো, যখন মিছিল করতে বলা হতো মিছিল করতাম, নিপীড়ন করা হতো, টর্চার ছেলে। এই যে মানুষের মিনিমাম ডিগনিটিটা ছিল না, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই হয়েছে। মানুষ এই ডিগনিটির জন্যই লড়াই করেছে, এবং প্রথম কিন্তু আমরা ক্যাম্পাসে লড়াই করেছি, প্রথম ছাত্রলীগ নিয়ে তাড়াইছি আমাদের ডিগনিটির জন্য। আমাদের মৌলিক ইস্যু ছিল ডিসক্রিমিনেশন নিয়ে। মানুষ যখন দেখে যে আমি ফেয়ার ট্রিটমেন্টটা পাচ্ছি না, আমি কষ্ট করে পড়াশোনা করতেছি, ফেয়ার ট্রিটমেন্টটা পাচ্ছি না, তখন মানুষকে রেজিস্ট্যান্সটা দেখায়। তো আমাদের অর্থনীতি লুটপাট করেছে, সম্পদ লুটপাট করেছে, চাঁদাবাজরা আমাদের ঘাড়ে বসেছে। এই মৌলিক জায়গাগুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের রাষ্ট্র সংস্কার নিয়ে অনেক আলাপ হয়েছে, বিএনপি সরকার অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে সংস্কারগুলো করবার দরকার ছিল সেগুলো করে নাই। মানবাধিকার কমিশন, গুম কমিশন, দুদক, স্বাধীন বিচার বিভাগ, সচিবালয়, নানান কিছু নিয়ে তারা কোঅপারেট করে নাই, গণভোটটা বাস্তবায়ন করছে না। এগুলো আমাদের জন্য একটা অশনি সংকেত, আমাদের যে রাজনৈতিক সংস্কার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের একটা ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার ছিল শুরু থেকেই, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই ব্যাপারে কোনো ভূমিকা নেয় নাই। নাজিদের পতনের পরে ডিনাজিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে রিএডুকেট করা হয়েছে। আওয়ামী লীগের যেসব স্লোগান, নাজিদের যেসব স্লোগান, সিম্বল, যেগুলো ফেসিবাদকে এনাবল করেছে, এগুলো সব নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। আমরা আওয়ামী লীগকে এখনো আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে পারি নাই, যেটা দুনিয়ার সব দেশে স্বৈরাচারের পতনের 2 থেকে 6 মাসের মধ্যে আদালতের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়। এটা আমরা করতে পারি না, এটা আমাদের চরম ব্যর্থতা। আমাদের বিচারটা দ্রুত হচ্ছে না, স্লো হয়ে যাচ্ছে, এটা করা দরকার। ডিআওয়ামিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের পরিবর্তন করা দরকার। আমরা এখনো স্লোগান দিয়ে মুখের চামড়া তুলে নিব। আমরা এই যে আওয়ামী চরিত্র আমাদের রাজনীতির মধ্যে, সেই জিনিসগুলো শেষ করা দরকার, এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। রাজনৈতিক ট্রেনিংও দরকার আমাদের রাজনৈতিক দলগুলোর। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আগে বলেছি, সেটা যে আমাদের কালচারাল এবং একাডেমিক লড়াইটা চালিয়ে যেতে হবে, আদারওয়াইজ আমরা জুলাইকে হারাই ফেলবো। কারণ মুজিবের মতো এরকম একটা নিকৃষ্ট স্বৈরাচার কে তারা জাতির আব্বা বানাইতে পারছে, তাদের কলম দিয়ে, তাদের কালচার দিয়ে। তাদের পক্ষে কিছু অসম্ভব না। তারা এখনই বলে 3000 পুলিশ হত্যা হয়েছে, তারা জুলাইকে জুলাই দিতে চাচ্ছে। এই যে নানান ন্যারেটিভ তারা নিয়ে আসছে, শরৎ তুষার বলেছে, এই জায়গাটা আমাদের কাজ করতে হবে, কালচারাল জায়গাকে শক্তিশালী করতে হবে। যাদের যাদের যেখানে যেখানে যোগ্যতা আছে, দক্ষতা আছে, এই কাজগুলো করতে হবে। রাজনৈতিক দলগুলোকে এটা ফেসিলিটেট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।